জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। নিজে বাঁচতে বেনজিরকে ইন্টারপোল দিয়ে গ্রেফতার করাবে আওয়ামী সরকার। এরপর থাকছে প্রধানমন্ত্রীর দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা ফাঁস করল পিনাকি ভট্টাচার্য। এ বিষয়ে থাকছে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সবশেষে দেখবেন ডক্টর ইউনূসকে নিয়ে ক্ষিপ্ত আমেরিকা, আন্তর্জাতিক মহলের চাপে তত্ত্বাবধায়ক সরকার হচ্ছেন প্রফেসর ইউনূস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। কয়েক মাসের মাথায় ডাকা আজকের বৈঠকে আলোচনা হতে পারে বেনজির আহমেদের মতো দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিষয়ে। ক্ষমতা দেখিয়ে বিপুল অবৈধ সম্পদ অর্জন করা সাবেক আইজিপি বেনজির আহমেদ কিভাবে জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছিলেন তার পর্যালোচনাও হবে বৈঠকে। এছাড়া সামনের দিনে বেনজির আহমেদের মতো কোনো কর্মকর্তা যাতে এই পুরস্কারের জন্য মনোনীত না হন সেদিকে খেয়াল রাখতে নির্দেশনা দেয়া হবে বৈঠক থেকে। এছাড়া বেনজির আহমেদকে দেয়া পুরস্কারের বিষয়ে করণীয় নিয়েও আলোচনা হতে পারে। সততা ও কর্মনিষ্ঠার জন্য শুদ্ধাচার পুরস্কার পাওয়া বেনজির আহমেদের নানা অনিয়ম দুর্নীতির তথ্য প্রকাশের পর তার শুদ্ধাচার পুরস্কারটি ফিরিয়ে নেয়ার দাবি করেছেন কেউ কেউ। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র যখন বেনজির আহমেদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, এর 6.5 মাস পর সরকার তাকে শুদ্ধাচার পুরস্কার দেয়। 2022 সালে তিনি এই পুরস্কার গ্রহণ করেন। শুদ্ধাচার পুরস্কার গ্রহণের কয়েক মাস পরই অবসরোত্তর ছুটিতে যান বেনজির আহমেদ। এই পুরস্কার প্রাপ্তির 2 বছরের মাথায় তার অবৈধভাবে অর্জন করা বিপুল সম্পত্তির তথ্য প্রকাশ পায়। এসব তথ্য নিয়ে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরু এবং আদালতের মাধ্যমে সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব জব্দের আদেশ আসার আগেই সপরিবারে দেশ ছেড়ে যান পুলিশের সাবেক এই আইজিপি। পিনাকি ভট্টাচার্য বলেন, দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে দুর্নীতির বিস্তার এখন এতটাই প্রকট, দুর্নীতিপরায়ণরাই সংখ্যাগরিষ্ঠ, নীতিবান ব্যক্তিরাই প্রায় নিশ্চিতভাবে সংখ্যালঘু, ফলে দুর্নীতিবাজরাই এখন শক্তিশালী। এ অবস্থায় প্রধানমন্ত্রী যখন দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করার কথা বলেন, তখন এই প্রশ্ন প্রাসঙ্গিক হবে, যাদের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে তাদের কত অংশ দুর্নীতিমুক্ত। তদুপরি পক্ষপাতহীনভাবে সব বড় দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে গেলে লোম বাছতে গিয়ে পুরো কম্বলি উজাড় হয়ে যাবে না তো। অভিজ্ঞতা বলে এমন আত্মঘাতী কাজ তারা কোনোদিন করবেন না। তাছাড়া উল্লিখিত দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে আত্মরক্ষার্থে সমস্বরে প্রতিবাদও যে তারা করবেন না, সেই নিশ্চয়তা কে দেবে? দেশের প্রায় প্রতিটি সাধারণ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে দৃঢ়তার সঙ্গে দুর্নীতির প্রতি জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দেওয়া হয়, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর কোনোবারই সেই ঘোষণা বাস্তবতার মুখ দেখেনি। বরং প্রতিবারই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতির পরিমাণ তার অতীতকে ছাড়িয়ে গেছে। পিনাকি ভট্টাচার্য এ সময় আরও বলেন, অপরাধ বা দুর্নীতি করলে কারো রক্ষা নেই, এমন আপ্তবাক্য ক্ষমতাসীনদের পক্ষ থেকে গত 1.5 দশক ধরে ক্রমাগতভাবেই উচ্চারিত হয়ে আসছে। এরই মধ্যে বেনজির, আজিজ, মতিউর, ফয়সাল প্রমুখের দুর্নীতির খবর যে সংবাদ মাধ্যমে আসার মতো পরিস্থিতি তৈরি হলো, সেটিও সম্ভবত কোনো বিশেষ কারণে তাদের ওপর থেকে রাষ্ট্রের নেকনজর উঠে যাওয়ার কারণে। এসব দুর্নীতির ঘটনার অধিকাংশই ঘটেছে রাষ্ট্রের নিরন্তর প্রশ্রয় ও সমর্থনে। এখন যে লাখ লাখ দুর্নীতিবাজের মধ্যে থেকে বেছে বেছে 2-4 জনকে ধরা হচ্ছে না, এ বিশ্বাস কেবল তখনই জন্মাবে যখন দেখা যাবে গত 15 বছরে ব্যাংক খাতের 24টি ঘটনায় 92,000 কোটি টাকা লোপাট করার সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। শেখ আব্দুল হাই বাচ্চুর হাতে বেসিক ব্যাংকের ধ্বংসপ্রাপ্তি, সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে অঢেল সম্পদ থাকা সত্ত্বেও নির্বাচনী হলফনামায় গোপন করা, গত 1.5 দশকে দেশ থেকে প্রায় 11 লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাওয়া, শেয়ার বাজার কেলেঙ্কারি ইত্যাদি ঘটনার পূর্ণাঙ্গ কার্যকর তদন্ত শুরু করলে বোঝা যাবে সরকার সত্যি আন্তরিক। দুর্নীতিবাজ রাজনৈতিক আমলা ও সংশ্লিষ্ট অন্যদের কর্তৃক প্রভাব প্রতিপত্তি এখন এতটাই প্রবল, দুর্নীতিমুক্তদের এ রাষ্ট্রে এখন অস্বস্তিকর জীবনযাপন করতে হচ্ছে। তাদের অস্বস্তির মাত্রা সামনের দিনগুলোয় আরও বাড়বে, বই কমবে না। তদুপরি এ দুর্নীতিবাজরা নিজের অবস্থান আরও পাকাপোক্ত করার জন্য ইতোমধ্যে দেশে যে নতুন সুবিধাভোগী শ্রেণী গড়ে তুলেছে, তারাও এখন দুর্নীতিবাজদের মতো দেশ ও দেশের সম্পদকে নিজের বলে মনে করছে। পিনাকি বলেন, এরূপ পরিস্থিতিতে অর্থাৎ আলোচ্য ক্ষেত্রগুলোয় অধিকাংশই যখন দুর্নীতিবাজ, তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা যদি সত্যি সত্যি নেওয়া হয়, সেটার মানদণ্ড ও অগ্রাধিকার কি হবে? লাখ লাখ দুর্নীতিবাজের বিরুদ্ধে তো আর একযোগ ব্যবস্থা নেওয়া সম্ভব হবে না। সেক্ষেত্রে ব্যবস্থা নিতে হলে প্রথমেও আবশ্যক
আবশ্যকভাবে একটি অগ্রাধিকার ক্রম নির্ধারণ করতে হবে। সে ক্রম নির্ধারণের ক্ষেত্রে প্রস্তাব হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান ও খাত ধ্বংসের সঙ্গে জড়িত বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সবচেয়ে আগে এবং একই সঙ্গে ব্যবস্থা নিতে হবে ওইসব দুর্নীতিকে যারা প্রশ্রয়, সমর্থন ও পৃষ্ঠপোষকতা দিয়েছে তাদের বিরুদ্ধেও। সেটি করা না হলে একরতি দুর্নীতিও দেশ থেকে হ্রাস পাবে না। এর মানে হচ্ছে দুর্নীতি যদি নিয়ন্ত্রণ করতেই হয় তাহলে শুধু বেনজির আজিজ, মতিউর ফয়সালদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে হবে না, এ পর্যায়ে উঠে আসতে তাদের যারা সাহায্য সহযোগিতা জুগিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে শুধু বিরাগভাজন পছন্দের দুর্নীতিবাজদের চিহ্নিত করলেই হবে না, এটি করতে হবে পক্ষপাতহীনভাবে ও দুর্নীতির মাত্রার ক্রমানুযায়ী, অর্থাৎ বড় থেকে শুরু করে ক্রমান্বয়ে নিচের দিকে যেতে হবে। লাখ লাখ দুর্নীতিবাজের মধ্যে থেকে শুধু ২-৪০০কে ধরার আইবাস অভিযান চালালে হবে না, এটিকে সর্বত্রগামী করে তুলতে হবে। কিন্তু বাস্তবে তা কতটা হবে সেটি এখন প্রশ্ন। ডক্টর ইউনূসের মামলা পর্যবেক্ষণ করলেন ব্রিটিশ, ডাচ ও ইইউ কূটনীতিকরা। কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের দায়ের করা মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনূসের জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদনের জন্য বৃহস্পতিবার শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়েছিলেন তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন ডক্টর ইউনূস সহ অন্য আসামিরা। আগে সেখানে উপস্থিত হন বিদেশি কূটনীতিকরা। মূলত সকাল ৯টা থেকেই ঢাকাস্থ বিভিন্ন বিদেশি দূতাবাস এবং মিশনের প্রতিনিধিরা আদালতের আশেপাশে অবস্থান গ্রহণ করেন। আদালতের কার্যক্রম চলাকালীন পুরো সময় জুড়ে সেখানে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাই কমিশনের দ্বিতীয় সচিব ভেনেসা বিউমন্ট, ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের অ্যাটাশে পাবলো পাদিন পেরেজ, নেদারল্যান্ডস দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা কর স্টোলেন প্রমুখ। ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভাজিলি নিবিনজয়া ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের কিছু সুনির্দিষ্ট পরিণতির ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছেন, ইউক্রেনে যে কোনো ধরনের সমরাস্ত্র পাঠানো হলে শেষ পর্যন্ত সেসব ধ্বংস করা হবে, সেসব অস্ত্র যারাই পাঠাক না কেন। নিবিনজয়া আরও বলেছেন, ইসরায়েলের পক্ষ থেকে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের সম্ভাবনা ইসরায়েলের জন্য কিছু সুনির্দিষ্ট রাজনৈতিক পরিণতি বয়ে আনতে পারে। পার্স টুডের এক প্রতিবেদনে আরও বলা হয়, গত সপ্তাহে ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তেল আবিব থেকে ৮টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভকে সরবরাহের ব্যাপারে আলোচনা করছে। ওই সাময়িকী জানিয়েছে, এই প্যাট্রিয়টগুলো প্রথমে পাঠানো হবে তেল আবিব থেকে যুক্তরাষ্ট্রে এবং এরপর সেগুলো ইউক্রেনকে দেয়া হবে। পার্স টুডে জানায়, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ইউক্রেনকে কেবল অনাক্রমণাত্মক রসদ সরবরাহ করে এসেছে। ওদিকে রাশিয়া ইউক্রেনকে বিদেশি অস্ত্র সরবরাহের ব্যাপারে বারবার হুঁশিয়ারি দিয়ে আসছে। মস্কো বলে আসছে যে কিয়েভকে বিদেশি অস্ত্র সরবরাহ যুদ্ধকে কেবলই দীর্ঘ করবে এবং চূড়ান্ত ফলাফলের ওপর এর কোনো প্রভাব পড়বে না।